বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, অনুরোধ রইল। আজকে যে বিশেষ খবরটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা আপনারা স্টোরিটা আগেই আপনাদেরকে বলেছি। সেটা হচ্ছে যে ব্রাজিলের রিও ডি জেনেরোতে একটা সম্মেলন হচ্ছে, G20 সম্মেলন। সেই যে গ্রুপ 20 সম্মেলন, এই সম্মেলনটাতে বিশ্বের সব তাবড় তাবড় নেতারা সেখানে হাজির হয়েছে। যদি তাবড় তাবড় নেতারা কয়েকটা নাম আমি আগে বলেছিলাম, আবারও বলি তার মধ্যে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতালির প্রধানমন্ত্রী আপনার জর্জিয়া মেলোনি এবং আরও অনেক তাবড় তাবড় সব দেশের সমস্ত নেতারা হাজির হয়েছিল। এতে যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা প্রথম দিনেই যে ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনি ছিলেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি মূলত যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলেন, যে সেটা হচ্ছে যে ফাইট এগেনস্ট হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার বিরুদ্ধে যে লড়াই, সেটাতেই তিনি এই মিটিংয়েও জোরদার করে বলেছেন। তিনি একটা নতুন অ্যালায়েন্সও তৈরি করছেন, গ্লোবাল অ্যালায়েন্স এগেনস্ট হাঙ্গার অ্যান্ড প্রভার্টি। এইটাই তিনি ওপেনিং সেরিমনিতে সবাইকে বলেছেন গতকালই 18 তারিখে, যে এর সবারই জোর দিয়ে কাজ করা উচিত। এবং এখনো পর্যন্ত পৃথিবীর বহু মানুষ ক্ষুধার মধ্যে আছে। প্রায় একটা যে ফুড অ্যান্ড FAO, ফুড অ্যান্ড ইন্টারন্যাশনাল যে ফুড অর্গানাইজেশন আছে, FAO আছে, তারা একটা জারি করেছে যে সেখানে প্রায় 773 মিলিয়ন মানুষ এখনও আপনার অভুক্ত অবস্থায় আছে বা ম্যালনারিজড আছে, অর্থাৎ তারা সুস্থ নয়, তারা পর্যাপ্ত খাবার দাবার পায় না। এরকম একটা ওরা ডেটা জারি করেছে, সেটা উনি ওখানে উল্লেখ করেছেন। এবং সেখানে এইটার উপরে জোর দিয়ে উনি এটাকে একটা ডিক্লারেশন হিসাবে পাস করানোর চেষ্টা করছে এবং পাস করিয়েছেন গতকাল। এবং তার মধ্যে আরও অনেক আলোচনা এসেছে। সেই আলোচনার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবশ্যই এসেছে, এবং ওই যে ইসরায়েল গাজার যুদ্ধ, লেবাননের যুদ্ধ, সেটাও এসেছে। এবং সেখানে একটা টু স্টেট সলিউশন, এই টু স্টেট সলিউশন যেটা, সেইটা যাতে কার্যকরী হয়, সেইটা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। এবং আমেরিকা যে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করছে গাজাতে যুদ্ধ চালাবার জন্য, এবং গাজাতে প্রায় 40,000-এর বেশি মানুষ মারা গেছে, এবং লেবাননেও প্রায় 300-র বেশি মানুষ মারা গেছে, এই কথাটা ওখানে উল্লেখ হয়েছে। কিন্তু ইসরায়েলে যেটা হামাসের তথ্যটা আছে, ইসরায়েল যেটা হামাসের আক্রমণ হয়েছিল, সেটা কিন্তু ওখানে ওদের মধ্যে কেউ উল্লেখ করেনি। বা রাশিয়ার যে প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনি কিন্তু ওখানে আসেননি কারণ তার কাছে তার নামে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা কেস আছে, এবং সেখান থেকে তাকে একটা ওয়ার ক্রিমিনাল বলে ঘোষণা করেছে। তো ফলে ওখানে তিনি যাননি। ওখানে হচ্ছে ওখানকার যে ফরেন মিনিস্টার রাশিয়ার, সে হচ্ছে সের্গে লাভরভ, উনি গেছিলেন, উনি ওখানে অ্যাটেন্ড করেছেন। তো এবং তিনি ইউক্রেন সঙ্গে যুদ্ধের ব্যাপারটাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, সে শান্তির ব্যাপারে সেখানে আলোচনা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাও শান্তিতে মিটে যাওয়া উচিত, এবং আমেরিকা ক্রমশ ইউক্রেনকে যে অস্ত্রশস্ত্র দিচ্ছে, এবং সেটা আরও উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এবং আমি গতকালের মিটিং আলোচনা করেছিলাম যে যেভাবে জো বাইডেন সরকার গতকাল যে বলেছে যে আমরা ওখানে আক্রমণ করতে বলবো, ডিপে গিয়ে সেখানে যে যাতে ওই রাশিয়ার অভ্যন্তরে যে আক্রমণ করতে বলবো, যাতে করে রাশিয়ার বেচাল হয়, এবং ইউক্রেনের যে অংশটা রাশিয়া দখল করে রেখেছে, সেই দখল করা অংশটা যাতে রাশিয়ার থেকে পিছিয়ে যেয়ে ওখান থেকে চলে যায়। এইটা হচ্ছে যে ওদের মূল বক্তব্য। তো এর মধ্যে ডিক্লারেশন রয়েছে, কিন্তু এতে আবার একটা দেশ আর্জেন্টিনা আপত্তি করছে। যেমন ওখানে লুলা ডা সিলভা যেটা বলেছেন যে রিচদের উপর অনেক বেশি ট্যাক্স বসানো উচিত,
এই ব্যাপারে সবার খুব একটা মত নেই, এবং পরিষ্কার আলোচনা করেছেন আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট। এবং সোশ্যাল মিডিয়ায় যে হেড স্পিচের উপর যে কার্ভ হচ্ছে বিভিন্ন দেশে, সেই তার মানে ফ্রি স্পিচ যে বিষয়টা, সেই বিষয়টা যে আজকাল খুব একটা চলছে না, সেটাও উনি সেখানে বলেছেন। তিনি প্রেসিডেন্টের নাম হচ্ছে জেভিয়ার মিলেই। তিনি এটা আপত্তি, যা হোক তবুও শেষ পর্যন্ত তারা সই করেছেন, এবং সই করে সেখানে ওই ডিক্লারেশনটাতে মোটামুটি তারা এক জায়গায় হাজির হয়েছে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় খবর, এবং এই খবরটা মোটামুটি সব টিভি নিউজে দেখাচ্ছে কমসে কম, এবং ফরেন নিউজগুলো দেখাচ্ছে, বিভিন্ন পোর্টালেও এসে গেছে। এর সঙ্গে এর সঙ্গে আর একটা এদের একটা, হ্যাঁ এটা বলিনি, এদের একটা এই যে গ্লোবাল ফাইট এগেনস্ট হাঙ্গার, এই যে সংগঠনটা, ওই ব্রাজিলের প্রেসিডেন্ট উনি যেটা ঘোষণা করেছেন, এবং উনি বলে দিয়েছেন যে আমরা এর মধ্যে একটা পোর্টাল জারি করেছি, সেই গ্লোবাল অ্যালায়েন্স এগেনস্ট হাঙ্গার অ্যান্ড পভার্টি। সেই পোর্টালটা আমি দেখছিলাম, সেখানে ওরা একটা 3 মিনিট 3.5 মিনিট একটা ভিডিও আপলোড করেছে। সেটা ভিডিওটা যদিও বেশি আফ্রিকার মানুষকে নিয়ে আছে, এবং উনি বলেছেন যে আমরা স্কুলে একটা মিড ডে মিল প্রোগ্রাম চালু করেছি, এবং তাতে খুব বাচ্চাদের পুষ্টির ব্যাপারে এবং স্বাস্থ্যের ব্যাপারে একটা বড় ইমপ্রুভমেন্ট এসেছে। এসব রেফারেন্সগুলো দিয়েছেন অনেক। তো যা হয়, স্বাধীন আলোচনায় সব দেশই তার বক্তব্য রেখেছে তাদের মতো করে। তো যাই হোক, আর একটা জিনিস গুরুত্বপূর্ণটা যে সেটা হচ্ছে যে এই যে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল, সেই সিকিউরিটি কাউন্সিলে একটা রদবদল দরকার। ওই যে 5জন পার্মানেন্ট মেম্বার, সেই পার্মানেন্ট 5জন মেম্বারের বাকি বিভিন্ন রোটেশনাল যে সিকিউরিটি কাউন্সিল মেম্বার থাকে, এবং ওই 5জন সিকিউরিটি কাউন্সিলের মেম্বারের মধ্যে কোনো একটা সিদ্ধান্তে কেউ একজন যদি ভিটো দিয়ে দেয়, তাহলে পরে সেখানে আর কোনো সিদ্ধান্তটা ভ্যালিড হয় না। সেটা নিয়েও ওখানে আলোচনা হচ্ছে যে এটা সিকিউরিটি কাউন্সিলটা এক্সপ্যান্ড করেছিল। ভারতেরও দীর্ঘদিনের দাবি যে সিকিউরিটি কাউন্সিলটাকে আরও বড় করা দরকার, এবং ওই যে 5জনের বাইরে সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বারশিপ বাড়াতে হবে, এবং ভারত তার একজন দাবিদার। তো আর ওখানে যে দুটো দেশ যায়নি বা মেম্বার নয়, তারাও খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইসরায়েল ওখানে মেম্বার নয়, তারাও যেন পাকিস্তানও ওখানে যায়নি, পাকিস্তান ওখানকার মেম্বার নয়। তো এই দুটো দেশ কিন্তু ওখানে উপস্থিত ছিল না, যেহেতু পাকিস্তান তো নিজের সমস্যা নিয়ে খুবই ব্যস্ত আছে। এর বাইরে ওরা যে ভিডিওটা জারি করেছে একটা, সেই ভিডিওটা যদি ইউটিউবে কোনো রেস্ট্রিকশন না থাকে, আমি এই ভিডিওটা আপলোড করার পর খানিক পরে ওটাও আমি আপলোড করে দেবো। আর যদি ওদের কোনো রেস্ট্রিকশন না থাকে, আপনি দেখবেন খুব 3 মিনিট সামথিং, কয়েক সেকেন্ডের ভিডিও, সেটা ওরা কীভাবে বলতে চাইছে যে কেন ফাইটটা করা দরকার। ভিডিওটা ভালো করেছে, যে ঠিক আছে দারিদ্র কোন জায়গায় আছে সেটা সেই ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছে। আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ নিয়ে একটা আলোচনা গতকাল উঠে এসেছে। আজকে পেপারে বোধহয় দিয়ে থাকবে, দেখবেন নিশ্চয়ই দিয়ে থাকবে, যে বাংলাদেশ নিয়ে গতকাল ইউএস মানে স্টেট সেক্রেটারি ম্যাথু মিলার, উনি প্রেস কনফারেন্স করছেন। প্রতি ডেলি প্রেস কনফারেন্স হয়, তো বিদেশ দপ্তরের যে আছে সেক্রেটারি আছে, উনি প্রেস কনফারেন্স হচ্ছে ম্যাথু মিলার। তো বিভিন্ন কোশ্চেনের তিনি তাকে সাংবাদিকরা, বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে, বিভিন্ন পত্রিকার, বিভিন্ন নিউজ চ্যানেলের, এবং তাদের তো সাংবাদিকরা আসে, তারা বিভিন্ন প্রশ্ন করছিল। তো তার মধ্যে সে সমস্ত প্রশ্নের উত্তর উনি যতটা সম্ভব দিচ্ছিলেন। তো আমি দেখছিলাম, আমি পুরো প্রেস কনফারেন্স শুনছিলাম, যে আমার তো একটা ইন্টারেস্ট আছে যে প্রেস কনফারেন্সে উনি বহু কোশ্চেনই অ্যাভয়েড করে গেছেন। তো বাংলাদেশ সংক্রান্ত এবং ভারত সংক্রান্ত একজন মহিলা, তিনি কোশ্চেনটা করেছেন 3টা মূলত। একটা কোশ্চেন করেছেন যে ভারতের একজন নাগরিককে ক্যালিফোর্নিয়াতে FBI ওখানে অ্যারেস্ট করেছে, এটা কেন করেছেন, তাকে করার কারণ কি, তাকে ছাড়বার কি ব্যবস্থা হবে, এইটা একটা কোশ্চেন করেছে। উনি সেটা অ্যাভয়েড করে গেছেন, বলেছেন যে এটা আমাদের স্টেট ডিপার্টমেন্টের ব্যাপার না, এটা FBI দেখবে। দ্বিতীয়ত হচ্ছে আরও জুনিয়র প্রশ্ন করেছেন, সেকেন্ড কোশ্চেন করেছেন যে বাংলাদেশে যে চট্টগ্রামে যে রিসেন্ট যে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদে মূলত হিন্দুদের একটা গোষ্ঠী ওখানে শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছিল বাংলাদেশের যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে। তো সেটা ওখানকার পুলিশ মিলিটারি মিলে ভীষণভাবে কড়াভাবে দমন করেছে, এবং বহু লোককে অ্যারেস্ট করেছে, মারাপিটা করেছে, এসব করেছে, এটা নিয়ে কোশ্চেন করেছেন। তখন উনি অবশ্য একটা বলেছেন, যেটা আজকের অনেক নিউজ পোর্টালে দেখিয়েছে, আমি দেখছিলাম সকালে, বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমস নাও, ইন্ডিয়া টুডে, সবাই দেখিয়েছে, যে ম্যাথু মিলার বলেছেন না, এই শান্তিপূর্ণ কোনোরকম জমায়েতকে জোরপূর্বক
পুলিশ মিলিটারি দিয়ে দমন করার আমরা এটা বরাবরই বিরোধী, এটা হওয়া উচিত নয়। তখন ওনাকে জিজ্ঞেস করছে, তাহলে আপনি কি কিছু বলবেন বাংলাদেশকে? তখন তিনি বলছেন, না, এটা আমাদের স্ট্যান্ডার্ড রুল। আমেরিকা মনে করে পৃথিবীর যে কোনো প্রান্তেই, অর্থাৎ সরকারের বিরুদ্ধে যদি একটা শান্তিপূর্ণ প্রতিবাদ হয়, সেই প্রতিবাদটাকে কিন্তু জোর করে কোনো সরকারই তাকে দমন করা উচিত নয়। এই প্রশ্নটা উনি বলেছেন। আর একটা প্রশ্ন উনি করেছিলেন, সেটা হচ্ছে সাংবাদিক করেছিলেন, মহিলা সাংবাদিক, যে আচ্ছা, বাংলাদেশে একটা সংবিধান পরিবর্তনে বাংলাদেশে যে সেকুলার শব্দটা আছে, ধর্মনিরপেক্ষ যে শব্দটা আছে, সেই শব্দটা ওরা বদলে দিতে চাইছে, এই শব্দটা ওখান থেকে মুছে দিতে চাইছে, ইরাডিকেট করতে চাইছে। এ ব্যাপারে আপনার কি মতামত? তখন বললেন, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, কারণ এটা তো ওদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এই মুহূর্তে এটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এই রিওতে যে G20 মিটিং হচ্ছে, সেখানে যে এই যে ট্রানজিশন হবে, বাইডেন চলে যাবেন এবং ট্রাম্প আসবে, তো সেই নিয়ে সবারই মনে একটা দ্বন্দ্ব আছে। যে ডিক্লারেশনটা যেটা করা হলো ওখানে, যদিও সই করেছে অনেকে, তো সই করলেও পরবর্তীকালে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই ডিক্লারেশনের গুরুত্ব কতটা থাকবে, এবং এই ডিক্লারেশনে সই করলেও পরবর্তীকালে ট্রাম্প সে সমস্ত ডিক্লারেশন কিছু মানেন কিনা। কারণ আমেরিকায় তো সবচেয়ে বড় শক্তি, তাদেরই তো জিডিপি সবচেয়ে বেশি সারা পৃথিবীর বুকে, সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে আর্থিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী দেশ, তারা কতটা মানবেন, সেই হেসিটেশনটা সবারই আছে। সেটা ওখানকার ব্রাজিলের প্রেসিডেন্টও মানে থার্ড ফ্লোরে বোঝানোর চেষ্টা করেছে। তবু ঠিক আছে, একটা ডিক্লারেশন হয়েছে এবং সারা পৃথিবীর বড় বড় নেতারা সেখানে হাজির হয়েছে, হাজির হয়ে একটা আলোচনা হয়েছে, এবং ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা হবে। এবং এসডিজি, আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে যে ফাইট এগেন্স্ট হাঙ্গার, তো তার যে সেটাকে সলভ করার জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সমস্ত দেশ মিলে, সেই উদ্যোগের একটা আবার নতুন করে সূচনা হয়েছে। এবং ওরা একটা ওত করেছে যে 2030 সালের মধ্যে কীভাবে সমস্ত পৃথিবীর সমস্ত দেশের মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে যায়, তার জন্য সবাই 81টা দেশ এবং প্রায় ফিলান্থ্রপিক 30টা 40টা ফিলান্থ্রপিক সংগঠন এবং আরও বহু সংগঠন ওটার মধ্যে জুড়েছে। দেখছিলাম, লিখেছিল একটা জায়গাতে 82 নেশনস তারা জুড়েছে ওই মতটাতে, যে ফাইট এগেনস্ট হাঙ্গার বা গ্লোবাল অ্যালায়েন্স হাঙ্গার, ওর ইয়েটা তাতে ফিলান্থ্রপিক সংগঠন এবং আরও 26টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, 26টা 81 countries, 26 international organizations, 9 financial institutions, and 31 philanthropic foundation and non-governmental organization has been the member of this global alliance against hunger and poverty. তো সেটা আগামী দিনে যদি কিছু তার থেকে ভালো কিছু হয়, অভুক্ত মানুষের কাছে যদি পুষ্টিকর খাবার পৌঁছে যায়, সেটা নিঃসন্দেহে একটা ভালো কাজ হবে, সেটাকে আমি সমর্থন করি। তো কী হয় দেখা যাক। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।